রাজনীতি, সমাজ, কালচার এগুলো নিয়ে আলোচনা করা আছে। আর পুরো বইটি না হলেও তার যে বিভিন্ন আর্টিকেলস আছে তার বিভিন্ন খণ্ড নিয়ে বিভিন্ন লোক এটা নিয়ে আরো আলোচনা করতে পারেন। যেমন আমাদের একজন অথর ফখরুল আলম, উনি যদি চান তাহলে উনি ঢাকা ইউনিভার্সিটিতে একটা আলোচনা করতে পারেন। তেমনি এখানে হুসেন জিল্লুর রহমান আছেন, উনি ইচ্ছা করে বা ব্যাকে আরেকটা আলোচনা। আমার মনে হয় একটা বইয়ের এই যে একটা বুক লঞ্চ, যেটা খুবই সিরিমোনিয়াল এবং যেখানে কোনো আসলে ওরকম আলোচনার সুযোগ থাকে না, আমি আশা করব যে অনেকে কষ্ট করে বইটি লিখেছেন এবং এটা যাতে আরো বহুল আলোচনা হয়। আমি বইটির বিষয়বস্তু নিয়ে বিশেষ কিছু বলবো না, যেহেতু অথররা যারা এখানে আছেন, লেখকরা তারাই কিছু বলবেন, যারা রিভিউয়ার এখানে আছেন তারাও বলবেন। আমি শুধু যেটুকু বলবো সেটা হচ্ছে আমরা কি উদ্দেশ্যে নিয়ে এই বইটা প্রস্তুত করবার আমরা ইনিশিয়েটিভ নিয়েছিলাম এবং বইটার মধ্যে কি বিষয়বস্তু আছে। আপনাদের সবাইকে একটা ফোল্ডার দেওয়া হয়েছে, সেই ফোল্ডারে তিনটা জিনিস আপনারা দেখবেন। একটা হচ্ছে প্রিফেস বইটা, যেখানে বইটার উদ্দেশ্য কি এবং কাদের জন্য লেখা সেটা লেখা আছে। এছাড়াও একটা টেবল অফ কন্টেন্টস আছে, সেটা দেখে আপনারা দেখবেন যে বইটাতে যে 16টা বিভিন্ন চ্যাপ্টার আছে তাতে কি আছে। এবং তারপরে আরেকটা আছে যে আমরা যে ইন্ট্রোডাকশনটা দিয়েছিলাম সেটা শেষের দিকে এই 16টা আর্টিকেলের খুব সংক্ষিপ্ত সার দেওয়া আছে। অর্থাৎ আপনারা এই তিনটা জিনিস করলে এই বইটার মধ্যে কি ধরনের জিনিস থাকতে পারে সেটা সম্বন্ধে আপনাদের একটা ভালো ধারণা হবে। হাতে নিলাম, এটা প্রধান উদ্দেশ্য ছিল আমাদের মনে হয়েছে যে গত 50 বছরে কিংবা এখন 52 বছরে বাংলাদেশে অর্থনীতি, রাজনীতি, সমাজ, সংস্কৃতি সব ব্যাপারে বিপুল একটা পরিবর্তন হয়েছে, বিরাট একটা ট্রান্সফরমেশন হয়েছে। কিন্তু এই পরিবর্তনটা সম্বন্ধে এবং কেন, কিভাবে এই পরিবর্তনটা হয়েছে, কি প্রসেসের মধ্যে দিয়ে পরিবর্তন হয়েছে, কারা এই পরিবর্তন ঘটিয়েছে, হু আর দ্য ড্রাইভার্স অফ চেঞ্জ, কোন সময় হয়েছে, এই সমস্ত সম্বন্ধে ওরকম ভালো ধারণা নেই। আমাদের দেশে অনেক সময় বিভিন্ন সরকার যখন ক্ষমতায় থাকে তখন তারা বলতে চান যে সমস্ত উন্নয়ন তাদের সময়ই হয়েছে, অন্য সময় হয়নি। কিন্তু আসলে উন্নয়ন কিংবা পরিবর্তন ধীরে ধীরে হয়, বিভিন্ন স্টেপসে হয় এবং সেটা এরকম ভাবে এক সময় হয়েছে এক সময় এমন নয়। অর্থাৎ আমরা চেয়েছি যে একটা ভালো একটা অ্যানালিটিক্যাল ভাবে যাতে একটা বই আমাদের উন্নয়নটা কেন সেটা ভালো করে দেখানো হয়। এবং আমরা একটা বইতে অর্থনীতি, রাজনীতি, সমাজ, সংস্কৃতি সব নিয়ে একটা বই লিখতে চেয়েছিলাম এই জন্য যে যাতে করে যদি কেউ একটা বই পড়তে চায় তাহলে তারা এই একটা বই কিনলেই হবে, কারণ সবাই অনেক সময় যে 4টা-5টা বই হয়তো নাও পড়তে পারে। বাংলাদেশ সম্বন্ধে জ্ঞান বিশেষ করে বাইরে খুব কম, এবং শুধু জ্ঞান যে কম তা নয়, আমাদের সময় অনেক মিস ইনফরমেশনও আছে। অতএব আমরা ঠিক করেছিলাম যে বইটা আমরা ইংরেজিতেই লিখব যাতে বিদেশি বাংলাদেশ সম্বন্ধে একটুখানা ভালো লোকে জানতে পারে। আর এছাড়াও সেই জন্য আমাদের প্রথম থেকে ইচ্ছা ছিল যে আমরা একটা বিদেশি পাবলিক। যে ডিক্লাইনিং পভার্টি রেট সত্ত্বেও ইনইকুয়ালিটি বাড়ছে কেন, তার সিম্পল এক্সপ্লেনেশন হলো যে আমরা যে গ্রোথ মিরাকল নিয়ে হইচই করি বা প্যারাডক্স বলি, সেখানে আমরা গড় সূচকগুলো নিয়ে কথা বলি। গড় আয় বেড়েছে, গড় ভোগ বেড়েছে, গড় স্বাস্থ্য বেড়েছে, গড় শিক্ষা বেড়েছে, কিন্তু গড়ের মধ্যে লুকিয়ে আছে একটা ফাঁকি। যে ফাঁকিটা আপনারা ফেমাস একটা কোটেশন জানেন যে আমার অর্ধেক শরীর ফ্রিজের মধ্যে আছে, অর্ধেক শরীর আভেনে আছে, আমি গড়ে নাতিশীতোষ্ণ আছি। সুতরাং সেই ফাঁকিটা যদি আমরা ভাঙতে চাই তাহলে আমাদেরকে দেখতে হবে যে ধনীদের ক্ষেত্রে ইন্ডেক্সটা কি হারে বেড়েছে আর গরিবদের ক্ষেত্রে কি হারে বেড়েছে। তাতে যেটা দেখা যায় যে গরিবদের ক্ষেত্রে এই ডেভেলপমেন্টগুলো হয়েছে শামুকের গতিতে বা আরেকটু কম গতিতে, আর ওদের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে রকেটের গতি। এই কারণে ডিসপ্যারিটিটা বেড়ে গেছে। এবং
লাস্ট যে খবর ওয়ার্ল্ড ব্যাংকের তাতে হচ্ছে যে বাংলাদেশ ইজ দ্য ফাস্টেস্ট ইনইকুয়ালিটি গ্রোয়িং দেশ ইন দ্য সাউথ এশিয়া। আরেকটা খবর হচ্ছে যে এখানে ধনী হওয়ার গ্রোথ রেটও সবচেয়ে হাই। সুতরাং আমি এখানে যেটা মেইন ডায়াগনোসিস সেটা হলো এখানকার গ্রোথ ইনক্লুসিভ না। যেই গ্রোথটা হয় সেটা ট্রিকল ডাউন করে যেটুক যায় সেটা এত কম যে এটার মধ্যে পলিসি ইন্টারভেনশন ছাড়া। থ্যাংক ইউ আকাশ। এরপরে আমাদের যে দুজন অথর হচ্ছেন এই সেকশনে তারা দুজনেই জুমে জয়েন করছে। আমি প্রথমে ডক্টর রিজওয়ানুল ইসলামকে আহ্বান করব। উনি আইএলও থেকে আইএলওতে কাজ করেছেন এবং উনি এমপ্লয়মেন্ট নিয়ে ওনার লেখাটা। রিজওয়ান, আমি জানি জেনিভাতে এখন খুব আপনারা দেখবেন যে নিরাপত্তার নানা ধরনের চেহারা আমরা দেখতে পাচ্ছি। পলিসি অ্যান্ড পলিটিক্যাল ভয়েস ইন ইকোনমিক ডিসিশন মেকিং দুটাই ইন এ ডিসিপিয়ারিং মোড আছে। এটাও একটা এক্সক্লুশনের একটা অন্যতম দিক। আরেকটি হচ্ছে শিক্ষার বিষয়টা গুরুত্ব দেওয়া উচিত। শিক্ষা কিন্তু সেই ঔপনিবেশিক সময় থেকেই শিক্ষা ওয়াজ দ্য ড্রাইভার অফ সোশ্যাল মোবিলিটি। It is no longer a driver of social mobility. It is in fact not it's an inequality driver and not playing its due role. এই যে আমরা যেটা যেমন বাংলাদেশ এখন আটকে গেছে সস্তা শ্রমের অর্থনীতির একটা ট্র্যাপের মধ্যে। ফিলিপিনের উদাহরণ দেওয়া হলো, ব্রাজিলের উদাহরণ দেওয়া হলো। আমরাও কিন্তু সেই ধরনের সস্তা শ্রমের অর্থনীতির ট্র্যাপের মধ্যে আটকে গেছি, তার সাথে শিক্ষা জড়িত আছে। সো আমার এগুলোর সূত্র ধরে যেটা বলতে চাই যে আগামীতে ইকোনমিক এজেন্ডা ইজ এ পলিটিক্যাল এজেন্ডা। আগামীর প্রপার ইকোনমিক এজেন্ডা যদি হতে হয় ইট হ্যাজ টু বি পলিটিক্যাল এজেন্ডা। এবং এই পলিটিক্সের পুরো বিষয়টা আমি আমার তথ্য যেটা ইউজ করেছি, একটা টেবিল আছে করাপশন নিয়ে। ইন্টারেস্টিং যে কেন পলিটিক্যাল এজেন্ডা, করাপশনের তিনটা আসপেক্টস তুলে ধরেছি। একটা হচ্ছে করাপশন ইজ দি সোর্স অফ অতিধনী তৈরির কারখানা হিসেবে, করাপশন অ্যাজ ইম্পিউনিটি, এটার সাথে জাস্টিসের টোটাল কোল্যাপস একটা হয়েছে, করাপশনের মাধ্যমে আমরা বুঝতে পারি। আরেকটি হচ্ছে করাপশন আগে করাপশন কেন করতাম? আমার সুবিধার জন্য। এখন করাপশন করতে হচ্ছে আমাকে প্রোটেক্ট করার জন্য। ইটস এগেইন শিফট, যে নিজের সুবিধা নেই, আমার প্রোটেকশনের জন্য আমাকে করতে হচ্ছে। সো আমি শেষ করবো এটা বলে যে আগামীতে ইকোনমিক এজেন্ডা ইজ এ পলিটিক্যাল এজেন্ডা, এবং আগামীতে উই নিড নট জাস্ট পলিটিক্যাল কম্পিটিশন এন্ড রেস্টোরেশন, উই অলসো নিড a very strong competition of development vision, and hopefully this book